দর্শক, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবসে রাত 11টায় আমরা এই অনুষ্ঠানে সরাসরি কথা বলি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। মূলত আপনারা জানেন যে আজকে বুধবার সারা দেশে যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, তারা তাদের সেই কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা একত্রিত হবে এবং তারা ঘোষণা দিচ্ছে, তারা হুঙ্কার দিচ্ছে, হুমকি দিচ্ছে যে তারা তাদের যে দাবি, তাদের যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আজকে আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি কোটা আন্দোলনের শেষ কোথায়। এর পাশাপাশি আমরা কথা বলতে চাই এই কোটা আন্দোলনের প্রাসঙ্গিকতা, সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি, পিএসসির প্রশ্ন পাস সহ বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষক প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার। স্যার, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ ভাইও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন, বিশ্লেষণ করেন, লিখেন। মাসুদ ভাই, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে দুজন শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। একজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী, নুরুদ্দিন রাজু। রাজু, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত। এবং একই সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, খান তালাত মাহমুদ রাফি। রাফি, আপনিও নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনাটা একটু রাফি আপনাকে দিয়েই শুরু করতে চাই। স্টুডিওতে একজন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য এবং আমাদের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের তিনি আছেন এবং একজন সিনিয়র সাংবাদিকও আছেন। আমাদের প্রথম জায়গাটি হচ্ছে যে এই আন্দোলনটার সঙ্গে যে দাবিতে আন্দোলন আপনারা করছেন সেটাতে একটা সুনির্দিষ্ট সময়সীমা, রূপরেখা বা একটা গতিপথ থাকার কথা, সেটাকে আপনি আমাদেরকে স্পষ্ট করতে পারেন? কারণ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় যেটি বলা হচ্ছে যে এটি একটি আদালতের বিষয়, সরকার তো নির্বাহী আদেশে 2018 সালেই কোটা পদ্ধতি বাতিল করেছিল। তাহলে দাবিটা আসলে সরকারের কাছে কেন? আপনারা কি মনে করেন যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তেই আদালতের এই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য যথেষ্ট? রাফি, একটু আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, সম্ভবত আমরা রাফির কানেকশনটি হারিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে তো জি, আপনারা যে জানেন হয়তোবা যে সারা বাংলাদেশে শুরু হয়েছে আমাদের এই কোটা বিরোধী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক দীর্ঘদিন যাবত আমরা রাজপথে আছি, আমরা মিছিল করছি, আমরা লাইব্রেরিতে যাচ্ছি না, ক্লাসরুমে যাচ্ছি না। তো দেখেন, এটা যদি আপনারা যদি রাজপথের দিকে দেখেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কেন হচ্ছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা সবাই এখন ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক যত কার্যক্রম আছে সব বর্জন ঘোষণা করেছে। এতেই পরিষ্কার হয়ে যায় যে আসলে এটা কেন একটা এত বড় বৈষম্য। আর আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছেন, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বুদ্ধিজীবীরা যারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে এই যে সাধারণ শিক্ষার্থীরা আমার আন্দোলন করছে, সংগ্রাম করছে, এটা যৌক্তিক। কারণ একটা স্বাধীন বাংলাদেশ। আমরা সম্ভবত আপনার সংযোগটি হারিয়েছি মাসুদ কামাল। আমি এর কথার যে স্পিড, এই শিক্ষার্থীর যিনি সমন্বয়ক, তার কথার স্পিডটা হচ্ছে স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকতে পারে না এবং আমাদের যে বৈষম্যের চেতনা, সেই তার পরিপ্রেক্ষিতে তারা এই কোটা পদ্ধতিটা বাতিল চান। কিন্তু যে কোনো আন্দোলনেরই তো একটা পিক টাইম থাকে। আপনি কি মনে করেন যে সেই আন্দোলনের পিক সময়টি পার হয়ে যাচ্ছে, অথবা এখন তারা যে ট্র্যাকে আছে সেটি সঠিক জায়গায় আছে, অথবা এই আন্দোলনে সরকার সেই অর্থে এখন পর্যন্ত বাধা দেয়নি, ফলে সরকারও কি আসলে এই পদ্ধতির একটা সংস্কারও চায় কিনা? দেখেন, কে কি চায়, কার মনে কি আছে, এটা আসলে বলা খুব কঠিন। কারণ আপনি হয়তো ধারণা করছেন আমি কি চাই, কিন্তু আপনি তো প্রমাণ করতে পারবেন না আমার মনে কি আছে। জি, যদি প্রমাণ করতে না পারেন, যদি আমার এটা পছন্দ না হয়, আমি আপনার বিরুদ্ধে বলতে পারি আপনি আমাকে অপমান করেছেন। এটা খুব সহজ কোন দেশে। কাজেই কার মনে কি আছে এটা বলতে পারবো না। তবে আমি মনে করি যে জিনিসটা কোটার নামে এখন যা হচ্ছে, যে দেশে যেটা চলছে, এটা আমি মনে করি অনৈতিক, অসাংবিধানিক। এটা হলো আমার বিবেচনা, এটা সংবিধান সম্মত নয়। কারণ সংবিধানে কোটাটাকে সমর্থনই করে না।
দেখেন এই সংবিধানের কোন ধারায় এটা করছে, এটা হলো সংবিধানের 29-এর 3 ধারায় পিছিয়ে পড়া অনগ্রসর। হ্যাঁ, সেটা বলা হয়েছে যে অনগ্রসর শ্রেণীকে যদি সরকার মনে করে তাহলে সরকার এই ধরনের একটা কোটা চালু করতে পারে। এটা হলো সংবিধানের ভাষা। আপনি নিশ্চয়ই জানেন, আমি হুবহু পড়ছি না, পড়ে শোনাতে পারি আমি জিনিসটা। কিন্তু 29-এর 1-এ কি বলা হয়েছে? 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। 1 নম্বর কথা 29-এর 1-এ বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কোটা মানে হলো সুযোগের অসমতা অথবা কাউকে অগ্রাধিকার, মানে সমতা থাকলো না কিন্তু আর। আচ্ছা, এবং তারপরে বলা হয়েছে যে একই জিনিস, যে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, পুরুষ ভেদে কোনো রকম কেউ অযোগ্য হবে না এবং বৈষম্য প্রদর্শন করা যাবে না। 3-এর কতে বলা হয়েছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত করিবে না। মানে তার বিশেষ বিধান আপনি করতে পারেন। এই আইনে আপনি কোটাটা করেছেন, এটা আপনি কার জন্য করতে পারেন সংবিধানে বলে দেওয়া আছে। অনগ্রসর অংশ, মুক্তিযোদ্ধার নাতিরা কি অনগ্রসর হতে পারেন? মানে যদি কোনো মুক্তিযোদ্ধা দরিদ্র প্রমাণ করবেন কিভাবে? কারণ ওর বাবা ছিল কোটাপ্রাপ্ত, তোর বাবাই তো কোটা সুযোগ পেয়েছে একবার, তার পুত্র বা অনগ্রসর হয় কিভাবে? বুঝলেন ব্যাটা? তার দাদা ছিল কোটাপ্রাপ্ত, কোটা ওর দাদা পেয়েছে, বাবা পেয়েছে, নাতিকেও পেতে হবে এখন। আচ্ছা, ফার্স্ট ক্লাস। আমি আরেকটা হিসাব দিই, সিম্পলি, আমি অত ডিটেলে যাবো না, আমি ছোটখাটো 2টা উদাহরণ দিচ্ছি। মানে কেন শুধু মুক্তিযুদ্ধ কোটা নিয়ে বলছেন আপনি? বলছি, এটাও বলছেন মুক্তিযুদ্ধ কোটা নিয়ে বলছি। মুক্তিযুদ্ধ কোটা তো আপনার যে কোনো সুবিধা তো বংশানুক্রমিক হতেই পারে না। রাষ্ট্র বংশানুক্রমিক সুবিধাকে কখনো সাপোর্ট করতে পারে না, করলে ওই আপনার 29-এর 1 ধারাকে লঙ্ঘন করা হয়, কথা পরিষ্কার। দ্বিতীয় কথাটা, যদি আপনি মনে করেন, ধরা যাক আমি মনে করলেন যে আপনি মুক্তিযোদ্ধার নাতিদেরকে অথবা সন্তানদেরকে দেওয়া উচিত কিছু সুযোগ, আপনি কতটুকু দিবেন? জি, দেখেন প্রশ্ন আমি বলি আপনাকে, লজিক্যাল। এখানে যে 56% আছে তার মধ্যে প্রতিবন্ধী কোটা কতটুকু রেখেছেন? 1%। দেশে প্রতিবন্ধীর সংখ্যা কত? 48 লাখ। দেশে 48 লাখ প্রতিবন্ধী আছে এই দেশে, এবং শতকরা হিসেবে টোটাল জনসংখ্যার 2.8%। ঠিক আছে? যখন আমি যদি জনসংখ্যা যদি 16 কোটি 80 লাখ ধরি, তার 2.8% হলো আমার প্রতিবন্ধী, তার জন্য আপনি রেখেছেন 1%। খেয়াল করেন, মুক্তিযোদ্ধার আতির সংখ্যা কত হতে পারে? আমি যদি ধরে নেই মুক্তিযোদ্ধার সংখ্যা 1,83,000, যদি এটা বহু আপত্তি আছে, আমি ধরে নিচ্ছি 1,83,000 সরকারি হিসাবে। এই 1,83,000 যখন মুক্তিযোদ্ধারা গিয়েছিল তখন দেশের জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি। 7.5 কোটি, 7.5 কোটির 1,83,000 হিসাব করলে আসে কত? মানে 30%, 2.44, 1%ও না। জি, মানে 30% যে যৌক্তিক না সেটা হচ্ছে, বা আপনার 0.244% জন্য আপনি রাখছেন 30%, আর ওইদিকে 2.84 জন রাখছেন 1%। কিন্তু মাসুদ ভাই, এই জিনিস এই যে গত 52 বছর ধরে চলছে এই কোটা পদ্ধতি, এইটা নিয়ে হঠাৎ করে এখনকার আলোচনা বা 2018-তে যেটি সূত্রপাত হলো সেটি হচ্ছে সমস্ত সন্তানদের থেকে নাতিদের পর্যন্ত যখন এই সুবিধাটা বাড়ানো হলো, সেটাকে কেন্দ্র করে এখন যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটার মানে যৌক্তিকতা বেশিরভাগ মানুষের কাছেই রয়েছে। সরকারও খুব বেশি আন্দোলনটাকে সমত যৌক্তিক বলছে না, সরকার তাদেরকে আর কি ধৈর্য দিত। ফলে এটার অন্য কোনো সমাধানের রাস্তা থাকতে পারে না? এই যে সমাধান তো সরকার একটা আইন করলে একটা বলতে নাই। 2018 সালে সরকার তো সেই আইন করে নির্দেশনা না, সরকার তো 2018 সালে সেই আইনই করেছিল, পরিপত্র জারি করেছিল। হ্যাঁ, ও হয়তো সেই পরিপত্র জারি, আমি জানি না হাইকোর্টের রায়টা ডিটেল তো আমি পড়ি নাই তারা কি লিখেছে। হয়তো সেই পরিপত্র জারির ক্ষেত্রে কোনো রকম গঠনগত অথবা কোনো রকম সমস্যার লেখার ড্রাফটিংয়ে কোনো প্রবলেম থাকতে পারে। জি, কোনো আইনবিদ দিয়ে, ভালো একজন আইনজ্ঞ দিয়ে ড্রাফটটা করালেই হয়। দেখেন, আদালত কিন্তু কখনো সরকারের প্রশাসনিক কোনো আদেশকে বাতিল করতে পারে না। কখন করতে পারে? যদি সে আদেশটা কোন আইনের সঙ্গে যদি কোনো বিরোধ তৈরি করে অথবা সংবিধান বিরোধী হয়। দারুণ আসলে আপনাকে একটু থামাই। প্রফেসর কাশিম মজুমদার, কোটা নিয়ে তো এই আলোচনা আমরা বেশ কিছুদিন ধরেই করছি, এর মধ্যে আলোচনায়
এই সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াটা যারা সামাল দেয়, অর্থাৎ যেটা অভিভাবক সংস্থা পাবলিক সার্ভিস কমিশনের আপনিও মেম্বার ছিলেন একটা মেয়াদে, ফলে এটি নিয়ে মানুষের ধারণা খুবই উচ্চ যে এটা আমাদের সবচেয়ে কি বলে, আমাদের রাষ্ট্রটা ইনফ্যাক্ট যারা চালায়, যে আমলারা বিভিন্ন সার্ভিসের তাদেরকে নিয়োগ করে, সেইটার একজন চালকের ঘটনা এবং সেখান থেকে একটা বড় নিয়োগ এর সাথে জড়িত একটা জালিয়াতি চক্র এবং তাদের বড় বড় অ্যামাউন্ট এবং তাদের সম্পদ, তাদের কি বলে আপনার আচার আচরণ, তাদের লাইফস্টাইল, তাদের ছবি, সব কিছু দেখে নানান প্রশ্ন উঠছে। পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য হিসেবে আপনার কি সুযোগ হয়েছিল এই চালককে দেখার, বা এই চক্রের সঙ্গে যে উপপরিচালক বা যারা জড়িত, শুধু একজনেরই চাকরি গিয়েছিল 2014 সালে, সেটি এই আবেদ আলীর, বাকিদের চাকরি কেন গেল না? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কথাতে আমি নিজে প্রথমে বলিনি যে বিষয়টা সামনে এসেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক নয়, অত্যন্ত এটাকে যে কোনোভাবেই ঘৃণার অযোগ্য বলা ছাড়া উপায় নেই। আজকে আমরা পাবলিক সার্ভিস কমিশনে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে প্রশ্ন ফাঁস, এখান থেকে নিয়োগ প্রক্রিয়া জালিয়াতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে কখনো আমরা চিন্তা করিনি। স্বাধীনতা এত বছর পরে, প্রথম দিকে হয়তো স্বাধীনতার পরে একটা সিচুয়েশন ছিল, এখন তো আমরা তো 52 বছর পার করলাম, আমরা তো এটাকে দিনের পর ম্যাচিউরড হওয়ার কথা এবং ম্যাচিউরড করেছিও। আপনি যদি খেয়াল করেন 2006-এর আগে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত বেশ কথাবার্তা সে সময়ের পত্রিকা আসছিল। এর পরবর্তীতে 2006-এর পরে আমরা দেখলাম বেশ পাবলিক সার্ভিস কমিশনে ভালো একটা ঝাঁকুনি কমিশন, তাই তো। এবং ডক্টর সাদাত হোসেন পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন। ওনার পর থেকে একটা ভালো সময় আজ পর্যন্ত আমার কাছে মনে হয় যে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি পর্যন্ত আমরা খুব একটা বিতর্কিত কথাবার্তা শুনিনি। আপনি এখন আমাকে বলতেছেন, আমার কথা ব্যক্তিগত জিনিসটা বলি, আবেদ আলী সাহেব সম্পর্কে, আবেদ আলীকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়নি, কারণ আমি পাবলিক সার্ভিস কমিশনে জয়েন করেছিলাম 2014-র 7ই এপ্রিল, এবং 2014-তেই অলরেডি সে কিন্তু সাসপেন্ডেড। পরবর্তীতে 2014-র পরে 2015-র আর্লিতে এখন পত্রিকা দেখতেছি, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশনের এক্স চেয়ারম্যানরা যখন বলতেছিলেন যে একরাম সাহেব বললেন যে ওনার ড্রাইভার ছিলেন না, তারপর যে সাদিক সাহেব বললেন যে ওনার ড্রাইভার ছিলেন না। তো আমি একরাম সাহেবের সময় জয়েন করেছিলাম, তা আমি আলীকে দেখার মতো বললাম তো জানি না। এবং পরবর্তীতে 2017-র সেপ্টেম্বরে আমি পাবলিক সার্ভিস কমিশন ত্যাগ করলাম। এখানে গভর্নমেন্টের সাথে আমার আলোচনার ভিত্তিতে আমাকে আমার দৃষ্টিতে এবং আমার কাছেও মনে হয়েছে যে হ্যাঁ, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আমার 5 বছর ওখানে থাকার কথা ছিল, কিন্তু বিওপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের নতুন একটা ইউনিভার্সিটি আসলো এবং আমাকে বললো যে ওখানে যাও, ওখানে আপনি জানেন সেনাবাহিনীর ইউনিভার্সিটি, সেহেতু সেনাবাহিনীর একজন সিনিয়র মেজর জেনারেল না হলে ওখানকার ভাইস চ্যান্সেলর হওয়া যায় না, আইনে তাই বলা আছে। কিন্তু নাম্বার 2 ম্যান সেকেন্ড প্রভাইস চ্যান্সেলর সেটা আমি ছিলাম, এবং আমি মনে করি যে আমি মনে করি যে আমার জীবনের সুন্দর একটা দিন পাবলিক সার্ভিস কমিশন ছেড়ে, হ্যাঁ, আলাপ আলোচনার ভিত্তিতে আমি ওখানে গেছি। আজকে বিউপির যে অবস্থা, এখানে বিউপি যেভাবে যে দাঁড়ায়, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব, প্রথম দিক থেকে আমি এটার সাথে ছিলাম। এখন আসেন আপনার যে বিষয়টা, আমরা যখন পাবলিক সার্ভিস কমিশনে ছিলাম তখন কিন্তু এ ধরনের কথাবার্তাগুলো আমার মনে হয় শুনে নেই, এবং আমরা এটাকে যতটুকু পারার কথা ছিল, এই যে সিলেবাস পরিবর্তন থেকে শুরু করে সংস্কার অনেক রকম ডক্টর সাদিক বলেছেন যে উনি জয়েন করার পরে এই গাড়ি চালক আবেদ আলী পিএসসিতে অনেক প্রভাবশালী ছিল, ফলে তাকে চাকরিচ্যুত করতেও অনেক বেগ পেতে হয়েছে। দুর্নীতি করে তদন্ততে ধরা পড়েছে তার দুর্নীতি, তারপরেও তাকে চাকরিচ্যুত করতে বেগ পেতে হয়েছে। ফলে একজন সাবেক চেয়ারম্যান এবং যিনি এখন সরকারের একজন আইন প্রণেতা বটে, যিনি এখন পার্লামেন্টে আছেন, সরকারের সর্বোচ্চ সচিব ছিলেন, ফলে উনি এই কথা যখন বলছেন, তার মানে তো এটা বোঝা যায় যে এই আবেদ আলী আসলে একজন আবেদ আলী না। ফলে ওই সময় আপনি মেম্বারও ছিলেন, ফলে এই শক্তির উৎসটা কি, এইটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, আমার বিশ্লেষণ আসলে তো যারা এই ধরনের লোকগুলোকে তখন তো আর চিনা যায় না, যখন আপনি আবেদ আলী ড্রাইভার, তারপর যে তার এরকম ইয়েটা, এগুলা কিন্তু আমার মনে হয় আমি নয়, বোধহয় সাদিক সাহেবকে বলেন বা একরাম সাহেবকে বলেন, ওনারাও হয়তোবা বলতে পারবে না যে ওরকম ইয়েতে। এখন আবেদ আলী হয়তোবা কেন এত ক্ষমতাধর হলো,
সেটা হলো আমার মনে হয় তিনি যখন এর আগেই আহমেদুল কবির চৌধুরী, তারও আগে আমাদের জেনাতুন্নেসা একজন ম্যাডাম ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন, ওনার সময় বোধহয় থেকেই। তো আমি ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমি পাবলিক সার্ভিস কমিশনে যখন ছিলাম আমার দায়িত্বটা ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি পাবলিক সার্ভিস কমিশনে থাকাকালীন দুইটা কনফারেন্স করা হয়েছে। কনফারেন্সের কনভেনার ছিলাম সাউথ এশিয়ান সার্ক কান্ট্রিজগুলোর পাবলিক সার্ভিস কমিশনদেরকে নিয়ে। তারপর যে পাবলিক সার্ভিস, তাহলে তো আপনি এই প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, তাহলে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে পারেননি আপনারা? না, আমরা তো এখন আপনি জানেন 14টা বা 15 জন মেম্বার পাবলিক সার্ভিস কমিশনের একজন চেয়ারম্যান থাকেন, 14 থেকে 15 জন মেম্বার থাকেন। এবং যখনই 33তম বিসিএস 32তম বিসিএস একজন মাত্র আউট অফ ওই 14 থেকে একজন মাত্রই ওই বিসিএসের সভাপতি থাকেন এবং একজন মেম্বার ওইটার সাথে সংশ্লিষ্ট থাকেন আন্ডার দ্য ওভারঅল গাইডেন্স অফ দ্য কমিশন। কিন্তু চেয়ারম্যান ওখানে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। আর আমরা যারা মেম্বার হিসেবে থাকি আমাদের সাথে আলাপ আলোচনা হয়। প্রস্তুতেও আমাদের কোনো এন্ট্রি থাকে না, প্রস্তুত ধরনের সম্পর্কে আমাদের এন্ট্রি থাকবে না, অন্য আদার দ্যান দি চেয়ারম্যান অফ দ্য কমিটি। তো এখন এখানে যে বিষয়টা আসলো আমার বলতে খুবই কষ্ট লাগতেছে। আমি 3 বছর ওখানে ছিলাম। আপনি যদি আমাকে বলেন, আমি চেষ্টা করেছিলাম পাবলিক সার্ভিস কমিশনে থাকাকালীন সময়ে যতটুকু পারা যায় নিজের কাজটা করা, লো প্রোফাইল মেনটেন করে। কারণ আমরা মনে করি আর কি যে সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা থাকে তারা, আমি পাবলিক রেসপন্সিবিলিটি আমার থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কিন্তু পাবলিক শো আপটা আমার যতটুকু কম হয়। তো আমার মনে হয় সে কারণেই আপনার প্রশ্নের উত্তরটা আমি সরাসরি এভাবে দিই যে আমি পাবলিক সার্ভিস কমিশন আমার সময়ে যারা ছিলেন তারা আবিদ আলীকে, সৈয়দ আবিদ আলী বা মীর আবিদ যাই হোক, ওনাকে বা অন্যদেরকে এটা সুযোগ বোধহয় অনেকেরই হয়। হ্যাঁ, আমি শেষ করে নিই। এখন এরপরে যেটা হলো আমাদের সময়ে বা আমি যে সময়টা ছিলাম, 7ই এপ্রিল 2014 থেকে 25শে অগস্ট 2017, এই পিরিয়ডটাতে যে পরীক্ষাগুলো হয়েছে ক্যাডার নন ক্যাডার কোনোটাতেই আমার মনে হয় না সেই সময়ের পত্রিকা, বা আমি তখন দেখেছি যে বোধহয় পাবলিক আমরা ধারণা করছি যে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ইমেজ পুনরুদ্ধার করার চেষ্টা করছি বা করে আসছি। জি জি, আমাদের সঙ্গে যে দুজন শিক্ষার্থী ছিলেন, আমরা কি রাফিকে পেয়েছি কিনা আমি জানি না। রাফি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। রাফি, খুব সহজ প্রশ্ন, এই আন্দোলন আর কতদিন চলবে এবং কি করলে আন্দোলন থেকে আন্দোলনকারীরা অর্থাৎ আপনারা সরে দাঁড়াবেন? আপনারা হয়তোবা জানেন যে আমাদের প্রথম দিকে 4টি দফা দাবি ছিল, যে 4টি দফা সাধারণ শিক্ষার্থীদের সবার মতামতের ভিত্তিতে এক দফা দাবিতে পরিণত হয়েছে। আমি একটু ছোট করে আপনাদের কাছে একটি দফা দাবি বলতে চাই। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে এবং এটার সর্বোচ্চ মাত্রা হতে পারে 5%। এখন দেখেন, আমরা কিন্তু প্রথম থেকে যখন আন্দোলনে নেমেছি আমাদের প্রথম থেকে একটা আলটিমেটাম ছিল যে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরবো না, পরীক্ষায় ফিরবো না এবং আমাদের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমি এখনো স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমাদের আন্দোলন অর্থাৎ আমাদের দাবিটি যেটি আছে সেই দাবিটি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হবে আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে এবং সাধারণ শিক্ষার্থীরা রাজপথে থাকবে। কিন্তু রাফি, ধরেন 2018 সালের যে কোটা বাতিল করে সরকারের পরিপত্র, আদালত আজকে বলছে যে সেটি বহাল আছে। তার মানে তো সেটি যদি বহাল থাকে তাহলে তো কোটা আসলে নাই। তাহলে এই আদালতটি জানানোর পরে কেন আপনারা আন্দোলনে থাকছেন? দেখেন, আদালত কিন্তু আজকে রায় স্থগিত করে দিয়েছে আমাদের মহামান্য আদালত, হাইকোর্টের যে রায়টা আছে জি সেটা কি ওইটাকে বহাল রেখেছে। সেটাতে কি ছিল? আমার কাছে মনে হয় ওই পরিপত্রকে তারা বাতিল করেছে। দেখছেন এবং ওই পরিপত্রকে বাতিল করার যে আদেশ হাইকোর্টের, সেই আদেশটা এখন বহাল আছে। এটার মধ্যে মানে প্রমাণ হয়ে যায় যে এটা একটা বৈষম্যমূলক এবং যেই কোটা প্রথাটা বৈষম্য দূরকরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ চালু হয়েছিল, সেই কোটা প্রথাটাই কিন্তু একটা ব্যাপক একটা গোষ্ঠীর সাথে অর্থাৎ মেধাবীদের সাথে কোটা প্রথাটা আবার একটা ব্যাপক বৈষম্য তৈরি করছে। আমাদের কাছে এটা মনে হয় এবং আমরা আবারও ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছি, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে এবং আমরা রাজপথ ছাড়ছি না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। আচ্ছা, আমি একটু রাজুর কাছে যেতে চাই। রাজু, আপনি যদি শুনতে পান, রাজু, সিলেটে এই আন্দোলনের চরিত্র আমরা দেখছি এবং ঢাকায় আমরা দেখছি। এই আন্দোলনের সঙ্গে আমরা শুরুর দিকে সাধারণ পথচারী থেকে শুরু করে অফিসগামী লোকজন,
তাদের এক ধরনের মৌন সমর্থন, আন্তরিকতা দেখছিলাম। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আসলে মানুষকে তো অফিস আদালতে যেতে হয়। ধরেন যারা শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, সিএনজি চালক, নিউ মার্কেটের ছোট দোকানদার, তারা কি আস্তে আস্তে বিরক্ত হতে পারে আন্দোলন বেশি দীর্ঘমেয়াদী হলে? বা সেই বিষয়টাকে আপনারা বিবেচনায় রাখছেন কিনা যে একটি জনপ্রিয় দাবি অথবা যৌক্তিক দাবি কখনো কখনো জনভোগান্তির কারণ হলে সেটি থেকে সাধারণ মানুষের সমর্থনও সরতে পারে? প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। আমরা যতটুকু দেখছি, আমরা সাধারণ মানুষকে যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা যেহেতু আমরা তাদের সন্তানের মতো, তারা তাদের সন্তানই, তাদের থেকে আমরা যতটুকু মতামত পেয়েছি, তারা কোন রকম ভাবে তারা বিরক্ত না, বরং তারা চায় আমাদের যৌক্তিক দাবি সম্পূর্ণরূপে মেনে নেওয়া হোক এবং এই দাবির পক্ষেই তারা আছে। তবে যেহেতু এটি একটি রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলছে, শিক্ষার্থীদের বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে সংগ্রাম চলছে, আন্দোলন চলছে, সেই হিসেবে একটু জনভোগান্তি হলেও তারপরও তারা সেটি হাসি মুখে মেনে নিচ্ছে। আমরা তাদের মতামতের প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি, আমাদের সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটে আমরা যখন আন্দোলন করি, আমরা একাধিক মানুষ থেকে যখন জানতে পারি, তারা বলে যে আমাদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে, তাদের একটু কষ্ট হলো, তারা সেটা মেনে নিচ্ছে। কাজে ওই ধরনের কোনো তাদের বিরক্তির কোনো সৃষ্টি আমরা দেখছি না। আমরা একটা বিরতিতে যেতে চাই। কামাল ভাই, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস, পুরো পরীক্ষা পদ্ধতি, সেটি নিয়ে কমিশনের দায়, অথবা নিশ্চিতভাবেই চাইলেই একজন চালক অথবা একজন উপপরিচালকের পক্ষে তার প্রশ্ন ফাঁস করে দেওয়া সম্ভব না, বা সেটি যে প্রক্রিয়ায় তারা বিতরণ, বিপণন বা বাজারজাতকরণ যাই বলি করেছে কয়েকটা বিসিএস এবং প্রথম শ্রেণীর অন্যান্য চাকরিতে, তো সেই দায়টার আসলে নাটের গুরু কে বা কারা, সেটি বের হয়ে আসার কোনো সম্ভাবনা এই সব রিপোর্ট বা এইসব আলোচনার মধ্য দিয়ে তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নটি রেখে দর্শক একটা বিরতিতে আছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কোটা আন্দোলন এবং সমসাময়িক সরকারি নিয়োগ নিয়ে কথা বলছি। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে। মাসুদ ভাই, আপনি প্রফেসর আবুল কাশেম মজুমদারের ব্যাখ্যা নিশ্চয়ই শুনছিলেন একটু আগে। এই যে পিএসসিতে এইসব নিয়োগ, এটার জন্য ধরেন দু একজন উপপরিচালক সহ 16-17 জন অ্যারেস্ট বা তাদের নাম আসছে, 50 জন জড়িত বলে জানা যাচ্ছে, এবং এই ড্রাইভারটির কিন্তু চাকরি গিয়েছিল 2014 সালে, এবং সেটি নিয়ে তৎকালীন পিএসসির একজন চেয়ারম্যান যিনি ছিলেন ডক্টর সাদিক, যিনি এখন সংসদ সদস্য, তিনি বলছেন সেটা নিয়ে বেগ পেতে হয়েছে। সেটা আসলে কি সিগন্যাল দেয়? এই উপপরিচালক, পিয়ন, তাদের পক্ষে কি এত বড় চক্র চালানো সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো শক্তিও থাকতে পারে? তাদের কি বের করতে পারবো আমরা? শুনেন, বের করতে পারবেন যদি বের করতে চান। যদি বের করতে চান, বের করতে না পারার তো কোনো কারণ নাই। আপনি লেজ ধরে টান দিলে তো আস্তে আস্তে সব বেরিয়ে যাবে। আর যদি আপনি ভাবেন আমি যে লেজ ধরে টান দিচ্ছি, লেজ তো এতটুকু, আপনি যদি ভাবেন যে টানলে পরে অনেক বড় অজগর বেরিয়ে আসবে এবং সে অজগরের মাথা আবার আমার খুব পেয়ারের, তাহলে আপনি লেজ ধরে টানবেন না, টায়ার্ড হয়ে যাবেন, অজুহাত দিবেন, এত বড় লেজ টানা যাবে না ভাই, বাদ দেন, যতটুকু পাইছি এতটুকু নিয়ে হ্যাপি থাকি। আপনি এটা করবেন। ডিপেন্ডস যে আপনি কি করতে চান। যদি আপনি বের করতে চান, আপনি পুরো চক্রটাকেই বের করতে পারবেন। আপনি মানে কি আপনি সাংবাদিকদের কথা বলছেন না রাষ্ট্রের কথা? রাষ্ট্রের কথা বলছি। সাংবাদিকরা বের করে কি করবে? সাংবাদিকরা তো কত কিছু বের করে, কোনো কিছু হয়? এটা হবে না। তার হাতে কি ক্ষমতা আছে? তার ওই বের করার বন্ধ ক্ষমতা, আর তো কিছু করার ক্ষমতা নেই তার। কিন্তু আপনি যখন বিচারের সম্মুখীন তাদের করতে পারবেন এবং যখন তাদের আপনি একটা দৃষ্টান্তমূলক বিচার দিতে পারবেন। শুনেন, যখন কোনো একটা বিচার হয় না, যখন রায় হয়, একটা সাজা হয়, তখন কিন্তু ওই ব্যক্তিটার সাজা হয় না, ওই ধরনের অপরাধ যারা যারা করেছে তাদেরও বিচার হয়, যারা যারা করতে চায় আগামীতে তাদেরও বিচার হয়। তোমরা এখানে এসো না, এলে কিন্তু এটা হবে। তো সেটা করা উচিত এবং এটা করা সম্ভব। মনে করার কোনো কারণ নাই যে আবেদ আলী একজন ড্রাইভার, সে সব কাজ করে ফেলেছে, তাকে কেউ হেল্প করে নাই, এটা হয় না রে ভাই। পিএসসি একটা মাছের বাজার না যে আমি ওখানে গেলাম আর চলে আসলাম, এটা হয় না। এর সঙ্গে অনেকেই জড়িত আছেন। এখন সেই লোকগুলিকে হয়তো কারা বের করতে হবে, এবং বের করা কোনো কঠিন কাজ না। তারও যে বড় কথা আমি যেটা মনে করি সেটা হলো কি, যে হয়তো ওনার ওই সময় যারা প্রধান ছিলেন, যারা চেয়ারম্যান ছিলেন, হয়তো ওনারা কিছু জানেন না, হতে পারে। এই অজ্ঞতা কি অপরাধ নয়? আপনি এত বড় ভবনের চেয়ারম্যান হলেন কেন যদি আপনি এই সময় অজ্ঞতা থাকেন? আপনি অজ্ঞতা তো একটা অপরাধ। আমি না জেনে একটা ঘরে আগুন ধরিয়ে দিলাম, আপনি আমাকে বলেন ভাই তুমি আগুন ধরালে কেন? আমি তুমি বুঝি নাই যে ঘরটা পড়ে যাবে।
তো আমার এই অজ্ঞতা কি ঘরটাকে ভস্ম হয়ে যাওয়া থামাবে না তো, কাজে অজ্ঞতা কোনো অজুহাত নয়, অজ্ঞতা শাস্তিযোগ্য অপরাধ। প্রফেসর কাসেম মজুমদার ঠিক এই জায়গাটায় আসতে চাই। একটা হচ্ছে যে ধরেন ওই নিয়োগ পরীক্ষাগুলোর ভিতর দিয়ে বিসিএস এর কয়টা আমি ঠিক জানি না, সম্ভবত আমরা কেউই এখনো জানি না, কিন্তু নন বিসিএস প্রথম শ্রেণীর যারা তারাও তো আসলে প্রশাসন চালায়, উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা থেকে। ফলে এই সিস্টেমটা, এটা কি একটা সিস্টেমেটিক ফেইলিওর আমাদের? এখানে আমি আপনাকে যেটা বলি যে আমি ওই দিন ওই প্রোগ্রামটা, একটা প্রোগ্রামে ছিলাম, যিনি এটা উদ্ঘাটন করেছেন ওই সাংবাদিক সহায়ক প্রোগ্রামে ছিলাম। তো উনি গত 6 বছর ধরে এটার পিছিয়ে লেগেছিলেন এবং তার ভিত্তিতে এখন কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না কোন কোন বিসিএসের কোন কোন রেগুলার বিসিএস অথবা ক্যাডার নন ক্যাডার পরীক্ষা 30টা, উনি বলেছেন যে 30টা মতো পরীক্ষার মধ্যে প্রশ্নপত্র লিখিত প্রশ্ন সহ লিখিত প্রশ্ন, বাইবার তো প্রশ্ন হয় না, প্রিলিমিনারি এবং লিখিত মিলে। এখন আমাদের যে পয়েন্টটা জানার কথা সেটা হলো কোন কোন পরীক্ষাগুলো এবং এর পরবর্তীতে এখানে কার কার ইনভলভমেন্টটা। এবং আমি তো মনে করি পিএসসির যেহেতু একজন মেম্বার আমি ছিলাম একটা সময়ে, আমি আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক ভাই মাকসুদ কামাল সাহেবের সাথে আমি একমত পোষণ করি। হ্যাঁ, বিইং এ মেম্বার অফ দ্য কমিটি অ্যাট দ্যাট টাইম, আমার সময়ে থাকাকালীন সময়ে ওই যে পিরিয়ডটা তো আমি তো আগেরটাও নিতে পারবো না, পরেরটাও দায় নিতে পারবো না। তা আমি 7ই এপ্রিলে জয়েন করেছি। 7ই এপ্রিল থেকে সেপ্টেম্বর 2017 পর্যন্ত এই 3 বছর বা এই সময়টাতে যদি ওরকম কোনো কিছু ঘটে থাকে, কারণ আমি প্রথমেই বলে নিচ্ছি আমি ওই পিরিয়ডটাতে আমার সৌভাগ্য হয়নি কোনো পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার। আমি যেহেতু একাডেমিশিয়ান ছিলাম, আমি রিসার্চ সাইডটাই দেখাশোনা করেছি এবং সেখানেই আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমি সেখানে এমন কিছু করে আসছি যেটা হয়তো বা পরবর্তীতে লেগেছে। এবং প্রশ্নপত্র মডারেশন থেকে শুরু প্রশ্নপত্র ডিজাইন চেঞ্জ হওয়া, এই যে ইয়েটা ইত্যাদি। তো এখন আমি মনে করি আমাদের সময় আসছে পাবলিক সার্ভিস কমিশন জনগণের যে মধ্যখানে তার যে ইমেজ আমরা দেখেছিলাম, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, গত 2-10 বছর ধরে তাদের শুনতেছিলাম যে সবাই বলতেছিল যে অনেকটা ভালো হচ্ছে, এ হচ্ছে। এখন পাবলিক সার্ভিস কমিশন তার নিজের স্বার্থেই, নিজের অস্তিত্বের প্রশ্নেই, তার ইমেজ পুনরুদ্ধারের প্রশ্নেই, এবং আমি বিইং এ মেম্বার অফ এক্স মেম্বার হিসেবে আমার নিজেরই ইমেজের জন্য আমি মনে করি যে এটা থরো ইনভেস্টিগেশন হওয়া উচিত। এবং এই 17 জন ধরছে, প্রয়োজনে 17 জনকে যদি পাওয়া যায় তাদেরকেও ধরা উচিত। এবং ওই যে ভাই যে কথাটা বললেন, ল্যাজ নয় শুধু অজগরের মাথা পর্যন্ত যাওয়া উচিত। কারণ একটা দেশ আপনি মনে করেন যে যদি প্রশাসনটাকে বিকল হয়ে যায়, এবং আমি তো দাবি করতেছি এই সুবিধা যারা বেনিফিশিয়ারি যারা হয়েছে, শুধুমাত্র প্রশ্নপত্রে ফাঁস করে যারা টাকা নিয়েছে, তার প্রশ্ন পাস করা পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকেও আইডেন্টিফাই করা উচিত এবং তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। উদাহরণও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি করেছে। এখন আসেন যে বিষয়টা হলো প্রশ্নপত্র আমরা কিভাবে এটা পরিমার্জনটা কিভাবে করতে পারবো। আমাদের দেশে প্রশ্নপত্র আমরা সমাধান নিয়ে আরেক পার্টে কথা বলবো। আমি মনে করি যে দৃষ্টান্তমূলক শাস্তি থাকলেই হবে, রুল অফ ল দরকার। নুরুদ্দিন রাজু, আপনি যদি শুনতে পান তাহলে সেটা হচ্ছে যে এ ধরনের আন্দোলনই যখন ধরেন এখন পর্যন্ত আমরা গত কয়েকদিনে ঢাকার আন্দোলনটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, ফলে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় থেকে বাংলা মোটর থেকে কারণ বাজার থেকে ফার্মগেট, এই পর্যন্ত যখন শিক্ষার্থীদের ঢল, সে আন্দোলনে সরকার বিশেষ করে প্রশাসন ওই অর্থে বাধা দেয়নি। সম্ভবত অন্য জেলাগুলোতেও তুলনামূলকভাবে অন্য আন্দোলনে সরকার যেভাবে বাধা দেয় সেটা বাধা দেয়নি। কিন্তু আবার সরকারের কেউ এই আন্দোলনের পেছনে এক ধরনের রাজনৈতিক ইন্ধন বা রাজনৈতিক ইয়েও খুঁজে পাচ্ছে। ফলে আপনাদের পেছনে কি কোনো রাজনৈতিক শক্তিও এই সুযোগটা নিতে পারে? সরকার বিরোধী, এর সঙ্গে নির্বাচন, অন্যান্য ইস্যু রয়েছে যেটি নিয়ে সরকারের সঙ্গে তাদের আগে থেকেই সরকারি দলের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব সংঘাত রয়েছে বা আন্দোলন রয়েছে। ফলে সেই সুযোগটা যদি কেউ নেয়, সেক্ষেত্রে কি আন্দোলনটা ক্ষতিগ্রস্ত? মানে সে জায়গায় আপনারা কতখানি সতর্ক?
দেখুন, আমাদের আন্দোলন মূলত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, আমাদের একটি যৌক্তিক আন্দোলন। এখানে কোন রাজনৈতিক দল আমাদের এই আন্দোলনে কোনোভাবে তারা অনুপ্রবেশ করবে সেটার কোনো সুযোগ নেই, কেননা আমরা এটি সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব একটি আন্দোলন। আমরা শিক্ষার্থীরা সেই দিক থেকে সম্পূর্ণ সতর্ক রয়েছি যে কোনোভাবেই যাতে অন্য কোনো রাজনৈতিক দলের ইন্ধন এই আন্দোলনে যাতে কোনোভাবে না আসে। এই জন্যই মূলত সরকারও আমাদের পক্ষে, যেহেতু রাষ্ট্রপক্ষ আমাদের পক্ষে আপিল করেছিল, সরকারও সেই দিকটা দেখছে। আমরা শিক্ষার্থীরাও সম্পূর্ণরূপে সতর্ক রয়েছি যাতে কোনো রকমের ইন্ধন আমাদের এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় হলেই আমরা ক্লাসে ফিরে যাব। আমাদের দাবিটি আমরা সম্পূর্ণরূপে আদায় হোক, আমরা সেটি চাই। আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষার্থীরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাব। জি রাফি, আপনাকে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। আমাদের সঙ্গে রাফি আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। জি, আপনি বলুন, আমি শুনতে রাফি, পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আজকে আদালতে যে ঘটনাটি ঘটেছে যে 2018 সালে কোটা বাতিল করে জারি করে সরকারের যে পরিপত্র, আমাদের আদালত রিপোর্টার যেটি জানাচ্ছেন সেটি বহাল আছে। অর্থাৎ কালকে যদি কোনো একটা সরকারি চাকরির সার্কুলার হয়, তাহলে সেই চাকরির সার্কুলারে আদালতের যারা ব্রিফ করেছেন সম্মানিত অ্যাটর্নি জেনারেল বা আইনজীবীরা, তাতে নাকি কোনো কোটা থাকবে না। এটা যদি সত্য হয়, আমরা ধরে নিচ্ছি, এটা নিয়ে খানিকটা বিতর্ক আমাদের নিজেদের ভিতরেও ভুলবো যে আদালতের বিষয়, ফলে তার মানে আসলে কোনো কোটা নাই। তাহলে এটা যদি সত্যি হয়, তাহলে আপনাদের কালকের কর্মসূচি আবার কেন দিলেন? দেখেন, আমাদের কিন্তু সংবিধানে আছে যে কোটা শুধুমাত্র তাদের জন্য থাকবে যারা অনগ্রসর। সংবিধান থেকে কোটা একদম বাতিল করার কোনো নিয়ম নেই। আমাদের এই গত যে বক্তা ছিলেন একজন বলে গেছেন যে এইভাবে কোটার সিস্টেমটা চলে। তো দেখেন, আমরা তো সংবিধান পরিপন্থী না। আমরা শুধু চাচ্ছি যেন তারাই কোটা সুবিধাটা পায় যারা বিশেষ সুবিধা বঞ্চিত এবং মানে আপনার কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চান না, আপনার এটা যৌক্তিক কোটা পদ্ধতি চান বা যৌক্তিক পরিমাণ চান, তাই তো? শিওর। জি, আমি এই ভাই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে বলছেন, ওনার কথাটা আমি একটু যুক্ত করি। দেখেন, আচ্ছা, একটু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কম প্রায় 18 কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন শাটলে 1 ঘন্টা জার্নি করে গিয়ে আমরা আমাদের কর্মসূচি চালাচ্ছি এবং প্রতিদিন আমাদের প্রায় 40 কিলোমিটার জার্নি হচ্ছে। তো আমরাও চাই না যে আমাদের এই এতটা কষ্ট করে আমরা একটা আন্দোলন রান করতেছি, আমাদের অর্থাৎ এইটা এখানে পরিষ্কার যে এটা হয় আমাদের বাঁচতে হলে আমাদের দাবি আদায় নিয়ে বাঁচতে হবে, আর যদি বাঁচতে না পারি তাহলে এটা আসলে লাভ নেই। কারণ আমরা 4 বছর 5 বছর দিনের পর দিন বছরের পর বছর পড়াশোনা করতেছি, লাইব্রেরিতে থাকতেছি, আমাদের লাভটা কোথায় হচ্ছে? এই 5 বছর পরে যদি কি আমি বৈষম্যের শিকার হই, তো সেই ক্ষেত্রে আমরা আপাতত আমাদের সবকিছু বন্ধ রেখেছি। আমাদের দাবি আদায় হওয়া ছাড়া আমাদের কোনো অপশন নাই। আমাদের অপশন একটাই, হয় মৃত্যু, নয়তো আমাদের রাজপথে দাবি আদায় করে তারপর করে ফের। জি, আমরা আবারও একটা বিরতিতে যাই। আমরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন সাহেব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা, তিনি কি যুক্ত করতে পেরেছি আমরা তাকে? আমরা আশা করছি বিরতির পর সরকারের অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনকে নিয়ে ফিরবো এবং কোটা নিয়ে এই আজকের আদালতের যে পর্যবেক্ষণ সম্ভবত সেটি নিয়ে যে বিভ্রান্তি, সেটিরও একটি অবসান হবে। দর্শক, বিরতির পর ফিরছি, আবার আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি কোটা আন্দোলন শেষ কোথায়। আমাদের সঙ্গে আছেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর আবুল কাশেম মজুমদার। স্যার, এই সামগ্রিক এইসব ঘটনার ফলে আমাদের সামগ্রিক সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়া, সেইটাতে যে খানিকটা ভুল, অথবা কি বলা যায়, ওটাকে ভুল না বলেও অ্যাটলিস্ট সংশোধনের জায়গা আছে, সেটা তার একবার স্পষ্ট হলো। এই বিষয়টা নিয়ে আসলে কি করা উচিত দীর্ঘমেয়াদে? এখন যে বিষয়টা হলো, দেখুন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ওনারা এটা টেকেন ইনটু কনসিডারেশন দি সিরিয়াসনেস গ্রেভিটি অফ দ্যাট প্রবলেম, ওনারা এটা মোকাবিলা করেছেন। আগে তাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল, এখন ওনারা এর সাথে সাপ্লিমেন্ট করছেন রিটেন ইয়েটাতে। এখন আমাদের বিসিএস, ফর ইনস্টেন্স পাবলিক সার্ভিস কমিশনের যে বিসিএস, রেগুলার বিসিএস, সেখানে তো আমাদের অ্যাপ্লিক্যান্ট হলো কয়েক লক্ষ হয়। এখন এই কয়েক লক্ষকে প্রিলিমিনারি পরীক্ষাটা নেওয়ার কারণটা হলো, এই কয়েক লক্ষকে আপনি সংক্ষেপ স্ক্রুটিনি করে বাদ করার জন্যই আপনি 100 নম্বর বা 200 নম্বরের মাল্টিপল চয়েসের নিচ্ছেন। এবং যেহেতু রিটেন নিলে এগুলোতে সময় লাগবে অনেক বেশি। এমনি পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে অন্যতম একটা অভিযোগ হলো দীর্ঘসূত্রিতা। এবং দীর্ঘসূত্রিতার জেনুইন কারণও আছে, কারণ আমরাই প্রথম
আগে শুধুমাত্র আমাদের একজন মাত্র পরীক্ষক একটা কোর্স দেখতো, পেপার দেখতো। এখন সেখানেও আবার ইউনিভার্সিটির মতোই সেখানে ডাবল এক্সামিনার সিস্টেম হয়েছে, এবং যদি ভ্যারিয়েশন হয় ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হচ্ছে, তাহলে থার্ড এক্সামিনারের প্রক্রিয়াটাও এইসবগুলো কিন্তু করে একটা অবস্থা নেওয়া হয়েছে। এখন যে অবস্থাটা হলো, যদি সত্যিকার অর্থেই তারপরেও যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে হয়তোবা আমি মনে করি যে আমার অভিজ্ঞতা থেকে যে আমরা কি এমনটা করতে পারি না, পরীক্ষার আগের দিন এই প্রশ্নগুলো করলাম, আমাদের এক্সামিনারদেরকে আমি একটু আগে ভারতেরটা দেখছিলাম, ভারতে কখনো ওদের সিভিল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় না। শুনেন, ভারতের সিস্টেমটা হলে আমি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হিসেবে বলতে পারি যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনে আমাদের বাইবাতে 200 নাম্বার, এটা নিয়ে বোধহয় যদি জিজ্ঞাসা করেন যারা পরীক্ষার্থী, তারপর স্টেক হোল্ডার যারা আছে, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে, সিভিল সোসাইটির, সবাই বলবো যে 200 নম্বর থেকে পারলে আরও কমায় নাও। কিন্তু পক্ষান্তরে ভারতে কিন্তু 300 নাম্বার। হ্যাঁ, কিন্তু তাদের সিস্টেমটা নিয়ে কথা হয়নি। প্রবলেমটা হলো যে আমাদের সিস্টেমটা নিয়ে যে কথা হওয়ার কারণে আগে যে জিনিসটা হলো যে এই যে কথা বললেন যে 6টা সেট থাকে বা 8টা সেট থাকে, আগে তো কোনো সেটেরই দরকার ছিল না, একটা সেটেই প্রশ্ন হয়েছে, এখন সেটা হচ্ছে। এখন সে কারণে আমার মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের সময় আসছে তারা এই বিষয়টা নিয়ে যথার্থভাবে চিন্তা করে এবং পরীক্ষাটা পদ্ধতিটাতে পরিবর্তনটা আনা। কারণ এখানে যদি আবেদলীদেরকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, এবং এখানে সত্যিকার অর্থে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার মনে হয় না ইতিপূর্বেকার মতো একেবারে পাবলিক সার্ভিস কমিশনের মাথার যারা আছে কমিশন মেম্বার কমিশন যে এটার সাথে সংশ্লিষ্টতা আছে কি না আমি জানি না। হয়তো বা পরীক্ষা যখন ইয়েটা আসবে, তদন্ত আসবে, আমি তো চাই, যেহেতু আমি ওখানে 3টা বছর ছিলাম, আমার ইনভলভমেন্ট ছিল, আমি তো চাবো যে এটার একেবারে চুল ছাড়া বিশ্লেষণ করে যত রকমের এটা করে, আমি আমার অ্যাট দ্য এজ অফ 70 আমার পাবলিক সার্ভিস কমিশন দিচ্ছি, আমি তো চাই যে ওটার একটা ফেয়ার ইয়েটা আসুক, যাতে আমি অন্তত নিজে একটা সান্ত্বনা দিতে পারি যে হ্যাঁ আমার দ্বারা কোনোভাবে রাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি, উপকার যদি না করতে পারি ক্ষতি করিনি। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি যে পাবলিক সার্ভিস কমিশনের উচিত এই বিষয়টাকে সিরিয়াসলি দেওয়া। আপনি প্রফেসর আবুল কাশেম মজুমদারের যে সদিচ্ছা বা উনি যেটা বলছেন ওই সময় যদি কিছু হয় তিনি ওটা দায় নেবেন বা এটা হওয়া উচিত, এইটা আদর্শ অবস্থা হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে আসলে এই পিএসসির কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, আবার হয়তো নতুন একটা ইস্যু হয়তো চলে আসবে। আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এই আলোচনাগুলো গণমাধ্যম বলি, জনপরিসর বলি, এই যে আমাদের ছাত্রছাত্রীরা অধিকাংশই আজকে এই কোটা সিস্টেমের ন্যায্যতা অন্যায্যতা নিয়ে আমি এখানে বলতেছি না, কিন্তু এটা নিয়ে যে অনেক বিতর্ক আছে এটা অস্বীকার করার জন্য এরপরে এত কষ্ট করে তারা এনশিওর করতে চাচ্ছে কি মেধার সমতা, কিন্তু যদি ওই মেধাই যদি আপনি যদি প্রশ্ন পাশের মধ্যে চলে যায় তাহলে থাকলোটা কি আর। এক্স্যাক্টলি মাসুদ, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই আবার একটা ইস্যু আসলে এই তদন্ত প্রতিবেদন, আপনি যদি শুধু গত ঈদ থেকে এই সময়ের অনেকগুলো ইস্যু আমাদের জনপরিসরের আলোচনায় ছিল, ফলে আরেকটা এসে কি এই আলোচনাকেও যদি শেষ করে দেয়, আমরা তো খুব বেশি সাস্টেইন করছি না, একটা সমস্যা আসছে সেটার সমাধানের রাস্তা খোঁজা, দীর্ঘমেয়াদী সমাধান খোঁজা। গত 10টা ইনসিডেন্টের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে, তদন্ত হয়েছে, এখানে গেছে এবং সেটা আলোচনা শেষ। এটার ক্ষেত্রেও যদি তেমন হয়, হতেই পারে। এটা কেন হতে পারে আমি বলি জিনিসটা, 2টা জিনিস আপনার, একটা হলো পেশাদারিত্ব, আরেকটা হলো জবাবদিহিতা। আপনি যদি মনে করেন এই যে আপনি একটা অনুষ্ঠানে আপনি অ্যাঙ্করিং করছেন, তার মানে অনুষ্ঠানের ঠিক মতো চালানোটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন এখান থেকে বেরিয়ে হয়ে গেলে আপনাকে কোনো জবাবদিহিতার মুখে পড়তে হবে না, তাহলে আপনি এখানে যা ইচ্ছা তা করতে পারেন। আর আপনি যদি জানেন যে আমার এখানে আমি যদি ব্যালেন্সটা ঠিক মতো রাখতে না পারি, আমি যদি আমার প্রতিষ্ঠানের পলিসিটাকে এখানে আপহোল্ড করতে না পারি, তাহলে এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে এবং আমাকে উত্তর দিতে হবে এই কাজটা আমি কেন করলাম, কেন করেছি। যদি এটা আপনি জানেন তাহলে আপনি কিন্তু আপনার পেশাদারিত্বের সর্বোচ্চ এখানে প্রয়োগ করবেন। সিম্পল কিন্তু একদম। তা আমাদের এই সমস্যাটা 2টা জায়গায়। 1 নম্বর হলো ওনার মধ্যে পেশাদারিত্ব আছে কি না আছে, এই প্রশ্নের মুখেই তো আমি ওনাকে ফেলছি না, আমি তো ফেলছি না ওনাকে। তো না ফেললাম কি করে বুঝবো যে ওনার কাজটা উনি পেশাদারিত্বের সঙ্গে করলেন কি করলেন না? কোনো জবাবদিহিতা তো নাই। জবাবদিহিতা যে আপনি একটু আগে উদাহরণ দিলেন যে ইন্ডিয়াতে এরকম হয় না কেন? ওখানে পেশাদারিত্ব আছে, ওখানে জবাবদিহিতা আছে। এখানে কাকে জবাবদিহি করতে হবে? আপনি একটা সংসারে, আমি বলি আপনাকে, একটা সংসারে
পিতাকেও কিন্তু সন্তানের কাছে জবাবদিহি করতে হয়। অবশ্যই শিশু প্রশ্ন করে, বাবা তুমি আমাকে এটা কেন দিবা না, কেন কিনে দিলা না? তুমি এটা কেন করলা, তুমি আমাকে কেন ধমক দিলা? একটা শিশুরও কিন্তু প্রশ্ন করার অধিকার আছে। আমার এই দেশে আছে, আমার এই দেশে আছে। আপনি প্রশ্ন করতে পারবেন যে আমার প্রধান বিচারপতি এমন একটা আদেশ কেন দিলেন যার 2-3টা ব্যাখ্যা আমরাও দিতে পারছি না। এক এক আইনজীবী এক এক ব্যাখ্যা দিচ্ছেন কেন? উনি কি পারতেন না 2টা শব্দ যোগ করতে? পারলেন না তো, করলেন না তো, কেন? জবাবদিহিতা প্রশ্নটা খুব জরুরি। সবচেয়ে বড় জবাব, আপনি খালি জবাবদিহিতা আপনার খালি জনগণের কাছে না, জবাবদিহিতা কেবল আপনার ঊর্ধ্বতনের কাছে নয়, জবাবদিহিতা আপনার নিজের কাছেও থাকা দরকার। যে আমি ঈশ্বর নই, আমি মানুষ, আমি কি আমার কাছে জবাবদিহি করতেছি যে আমি কি চাই? এতগুলি ছেলে মেয়ে রাস্তায় নেমেছে, কেউ নেমেছে? এদের কেউ টাকা দিয়ে নামাইছে? এদের কোনো সমস্যাটা কি? এদের জীবনমন সমস্যা। এরা মনে করছে আমি এত বছর ধরে পড়াশোনা করেছি, পড়াশোনা করার পর আমার যে যোগ্যতা, এই যোগ্যতা ছিনতাই হয়ে যাচ্ছে। তারা প্রতিবাদ করবে না? আমাদের এই দেশ, আমাদের এই দেশের জন্মের মধ্যে তো প্রতিবাদ আছে। আমরা কি হাইকোর্টের অর্ডার নিয়ে দেশ স্বাধীন করছিলাম? বলেন আপনি, যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা কি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছিল? তারা তাদের অধিকার আদায় করার জন্য গিয়েছিল। অধিকার আদায় করার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। আমি কথা বলতে পারবো না? আপনি বলে দিলেন তোমরা ক্লাসে যাও। আমি যে ক্লাসে যাব, আমি কি নিয়ে যাব? আমি কি নিয়ে যাব? আমি কি বুঝে যাব? আপনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটাকে আমি বুঝতে পেরেছি? কেউ বুঝতে পেরেছে? আমি এই মাত্র দেখলাম, আমি 4টা মিডিয়া দেখলাম, বড় বড় মিডিয়া দেখলাম, বিবিসি দেখলাম, ডেইলি স্টার দেখলাম, প্রথম আলো দেখলাম, এক এক মিডিয়া এক এক ব্যাখ্যা দিয়েছে। ওয়াই? এবং তারা এক একজন বড় বড় ঘাঘু আইনজীবীর কে কোট করে ব্যাখ্যা দিয়েছে। কেন? আমরা কি অ্যাটর্নি জেনারেল মহোদয়কে পেয়েছি? প্রোডাকশন টিম আমরা যেতে পারি, আমরা ফোনেও যদি অ্যাটর্নি জেনারেলকে পাই তাহলে আমরা তার সঙ্গে একটু কথা বলতে পারি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিনউদ্দিন। অ্যাটর্নি জেনারেল মহোদয়, স্বাগত আপনাকে যমুনা টেলিভিশনের 24 ঘন্টার স্টুডিও থেকে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, একটা বিষয় নিয়ে একটু আলোচনা আমরা করছিলাম এবং আমরা খানিকটা কনফিউজড। সেটা হচ্ছে আজকে মহামান্য আদালত যেটি বলেছে যে 2018 সালের কোটা বাতিল করে জারি করা সরকারের পরিপত্র বহাল হয়েছে। এই আজকের আদেশটা একটু যদি সহজ করে বলেন, অর্থাৎ এখন এই মুহূর্তে কি দেশে সরকারি চাকরিতে কোনো কোটা আছে নাকি নাই? এবং আপনার উত্তরে এই আদেশের সাথে সাথে কিন্তু এই আদেশে এই কথাটার সাথে সাথে কিন্তু আদালত আরেকটি কথা বলেছেন, আপনারা হয়তো সেটা খেয়াল করেননি, যে সেটা বলছেন যে হাইকোর্টের যে জাজমেন্ট আছে, জাজমেন্টের অপারেশনটা ওনারা বলছেন এখন কার্যকর থাকবে না। অর্থাৎ যে 2018-তে যে কোটা বাতিল করা হয়েছিল সেই বাতিলটাই এখন প্রযোজ্য, সেই বাতিলটা এখন বহাল হলো এই আজকের এই আদেশের প্রেক্ষিতে। অর্থাৎ এখন আর কোনো কোটা প্রথা নাই। এই যে এই সহজ জিনিসটা, এটা তো নিঃসন্দেহে তাহলে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। গত কয়েকদিনের যে অস্থিরতা, যে আন্দোলন, এই সিদ্ধান্তটিকে আন্দোলনকারীদের কাছে সঠিকভাবে পৌঁছানো কি সম্ভব হয়েছে? রাষ্ট্রপক্ষের আইনজীবী বলি বা অন্য আইনজীবী বলি তাদের না, দেখেন আমরা তো আর সরাসরি ওদেরকে জানাতে পারবো না, আমরা আপনাদের মাধ্যমে জানাই। জি, আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই, গণমাধ্যমে জানাই। আমাকে যখন প্রশ্ন করা হলো আমি কিন্তু বারবার বলে দিয়েছি যে ওনারা যে বলছেন যে সাবজেক্ট ম্যাটারের স্থিরাবস্থা দিয়েছেন, অর্থাৎ যে 2018 সালের যে বাতিল করা হয়েছিল সেইটা ছিল সাবজেক্ট, ছিল হাইকোর্টে, সেই সাবজেক্ট ম্যাটারের স্থিরাবস্থা অর্থাৎ হচ্ছে ওইটা এখন যেভাবে ছিল ওইভাবেই থাকবে। অর্থাৎ কোটাটা যে বাতিল করা ছিল সেটাই থাকবে। তারপরে ওনারা না বুঝার কোনো কারণ নাই। এখন ওনারা বলছেন একটা নির্বাহী আদেশ দিয়ে এটা বলে দিতে হবে। দেখেন, যখন সুপ্রিম কোর্টের আপিলের বিচারাধীন আছে এবং যেহেতু নির্বাহী আদেশটা বাতিল করেছে, এরপরে আবার নির্বাহী আদেশ দিতে পারবেন না। এটা সুপ্রিম কোর্ট যখন শেষ করবে তারপর যে সুপ্রিম কোর্ট বলে যে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে পারবে, সেই ক্ষেত্রে পারবে। আদারওয়াইজ কিন্তু এখন নির্বাহী আদেশ দেওয়ার কোনো ধরনের আইনগত অধিকার কারো নাই। তার মানে অ্যাডভোকেট আমিনউদ্দিন, এই মুহূর্তে বাংলাদেশে সরকারি চাকরিতে কোনো কোটা ব্যবস্থা চালু নাই? অবশ্যই কোনো কোটা ব্যবস্থা নাই, কোনো কোটা ব্যবস্থা এখন নাই। তাই যদি হয় তাহলে এই শিক্ষার্থীরা আগামীকালকে আজকে সন্ধ্যা 7টার সময় তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এটা ওনাদের সম্পূর্ণ অযৌক্তিক। আপনি আদালতে ব্রিফ করেছেন দুপুরের দিকে, মানে কিছুক্ষণ আগে। জি,
তাহলে এই 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 বার্তাটি না জেনে শিক্ষার্থীরা, ধরেন তারা তো তরুণ মানুষ, তারা রক্ত গরম, ফলে তাদের কাছে এই বার্তাটি পৌঁছানো গণমাধ্যমের যেরকম দায়িত্ব, পাশাপাশি সরকারের বা সরকারি দলেরও তো নিশ্চিতভাবে দায়িত্ব। ফলে আপনি মনে করছেন যে এই আন্দোলনটাই শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করছিলেন সেটা আসলে অর্জিত হয়ে গেছে? জি, অর্জিত হয়ে গেছে, এবং তাদের এখন আর এই দাবিটা দেখেন, এখন তারপর চূড়ান্ত শুনানি হবে, তারপর তারা যদি কিছু বলার তাকে বলবে, কিন্তু এই মুহূর্তে তাদের বলার কিছু নাই। তাদের যে দাবিটা ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ কোটাটা এখন আর নাই, কোটাটা এখন আর কোথাও নাই। এখন তারা যে তোরা বলছেন তো যে মেধাভিত্তিক, সেই মেধাভিত্তিকই হবে এখন। অ্যাটর্নি জেনারেল মহোদয়, মাঝে মাঝে আইনের ব্যাখ্যায় সবসময় অনেকে বলেন যে একটা ফাঁক ফোকর থাকে, এবং আমাদের এ ধরনের অভিজ্ঞতাও কিন্তু রয়েছে যে আইনের ব্যাখ্যায় একটা ফাঁক ফোকরের কারণে চূড়ান্ত যে লক্ষ্য সেটি আমরা আসলে অর্জন করতে যারা আন্দোলন করে বা যারা সেটি নিয়ে কাজ করে তারা পারে না। ফলে এই ক্ষেত্রেও কি সেরকম কোনো সুযোগ আছে? মানে ধরেন, না না, আমি আপনাকে বলি এটাতে কোনো সুযোগ নাই ভাই, এটা পরিষ্কার আদালত এটা বলে দিয়েছে, এখানে কোনো সুযোগ নাই, এখানে অন্যভাবে বোঝানোর কোনো সুযোগ নাই। আদালত অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়েছে যে এটা না শুনানি না হওয়া পর্যন্ত এই যে হাইকোর্টের আদেশের কার্যকারিতা থাকবে না, অর্থাৎ যে কোটা যে বাতিল করা হয়েছে সে বাতিল আদেশটাই এখন বলবৎ থাকবে। কিন্তু সেটা 4 সপ্তাহের জন্য। হ্যাঁ, 4 সপ্তাহ পরে শুনানি হবে, শুনানির পরে পরবর্তীতে ব্যবস্থা নিবে। তো শুনানি না হওয়া পর্যন্ত আপনার কিছু বলতে পারছেন না। তো জি, কিন্তু সিনিয়র আইনজীবী হিসেবে আপনার ধারণা কি শেষ পর্যন্ত কি? বিশেষ করে এটা হবে, কারণ এটা তো সরকারের, এটা হচ্ছে কি যে পলিসি ডিসিশন, যেটাকে বলি আমরা নীতিগত সিদ্ধান্ত। এই বিষয়ে আদালত এদের যে আমাদের, শুধু আমাদের দেশ না, অন্যান্য দেশগুলোতে বলছে পলিসি ডিসিশনে আদালত হস্তক্ষেপ করার অধিকার রাখে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বিষয়টি খোলাসা করার জন্য। কামাল ভাই, আমার ধারণা আপনি এবার আদালতের ব্যাখ্যাটি পরিষ্কার, এবং ওনার ব্যাখ্যাটা আমার কাছে গ্রহণযোগ্য। সেটি যদি হয় তাহলে আপনি 30 সেকেন্ডে এই চলমান আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীদের জন্য যদি কিছু বলতে চান। যদি হয় তাহলে আমি মনে করি যে এই আন্দোলনটা রাস্তায় আর চালানো উচিত নয়, আর রাস্তায় আর চালানো উচিত, কারণ আন্দোলনে যে কারণে সেটি জয়িত হয়েছে, এবং আমিনুদ্দিন সাহেব এটাও আশা করছেন যে 7 তারিখে মানে এই আদেশটাই আবার আসবে, এবং উনি সরকারের প্রধান আইন কর্মকর্তা, যে পলিসি ডিসিশনে, সরকারের পলিসি ডিসিশনে আদালতের হস্তক্ষেপ করার কোনো ইখতিয়ার নাই, এটা বলেছেন কিন্তু। জি, দারুণ। স্যার, আপনি যদি একটু কিছু যোগ করেন। আমি আসলে অ্যাটর্নি জেনারেল সাহেবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, এবং উনি যে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করলেন। আমি এর আগেও বলেছিলাম যে এটা স্ট্যাটাস কো মেনটেন করা মানে যে এটা হাইকোর্টের যেটা সিদ্ধান্ত এর পূর্বের অবস্থাটা বহাল রাখা, এবং তাই আমরা পেলাম। এবং আমি মনে করি যে আমাদের ছাত্রছাত্রীদের রিথিঙ্ক করা উচিত, এবং সবচেয়ে বড় যে জিনিস হলো যে তারা তাদেরকে এটুকু বুঝতে হবে যে তারা তাদের মেধার স্বীকৃতি যেন তারা পায়, এবং সেটার জন্যই তারা তাদেরকে। অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ মাসুদ কামাল। দর্শক, আমাদেরও প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে সঠিক ধরে নিয়ে শিক্ষার্থীরা যদি তাদের আন্দোলনের যে লক্ষ্য সেটি অর্জিত হয়, তাহলে হয়তো এই আন্দোলনের সমাপ্তি হবে, এবং চূড়ান্ত অর্থে যেন কোটা নিয়ে যৌক্তিক যে সিদ্ধান্ত, সেই বিষয়ে রাষ্ট্র তথা সরকার একটা যৌক্তিক জায়গায় পৌঁছবে, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।